সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল। বিপুল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিপুল টক ফেসবুক পেজে আমরা বিপুল টকের বাইরেও আরো অনেকগুলো অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং কিছু কিছু অনুষ্ঠান তৈরি করেছি। এর মধ্যে আমরা আজকে ঈদ উপলক্ষে কথা বলছি বাংলাদেশের সঙ্গীত জগতের একজন সম্রাটই বলা যায়, লেজেন্ডারি। বাংলাদেশের 70 এবং 80-র দশকে সঙ্গীতাঙ্গনে যিনি একদম মঞ্চ কাঁপিয়েছেন, ফেরদৌস ওয়াহিদ। নিশ্চয়ই আপনারা শুনেছেন তার নাম এবং তার গানের সঙ্গেও আপনারা পরিচিত। তিনি শুধু সঙ্গীত শিল্পী না, সঙ্গীত পরিচালকও। তিনি একাধারে একজন অভিনেতা এবং অভিনয়ের পাশাপাশি উনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। আজ তার সঙ্গে আমরা কথা বলবো। ফেরদৌস ওয়াহিদ ভাই, আপনাকে স্বাগতম বিপুল টকের বিপুল আড্ডা অনুষ্ঠানে। অনেক অনেক অভিনন্দন, আপনি কষ্ট করে এসছেন ঈদের দিন। সবাইকে আগে আপনাকে ঈদ মোবারক। যারা সেটের সামনে বসে বা যারা টেলিফোনে দেখছেন মোবাইলে, তাদেরকে সকলকে ঈদ মোবারক এবং অভিনন্দন। আপনাকে ঈদ মোবারক। আমি শুরু করতে চাই, আমি যদি আমার কথা বলি, 80-র দশকে আপনার গান শুনে আমরা বেড়ে উঠেছি। স্কুল কলেজ জীবনে আপনার গান শুনেছি, আপনার অনেক জনপ্রিয় গান শুনেছি। আপনার সঙ্গীত জীবন শুরু হয়েছে, আমি যতদূর যদি ভুল না করি, আমার মনে হয় আপনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার সঙ্গীত জীবন শুরু করেছিলেন। সঙ্গীত জীবন কিনা, জীবনের প্রথম সঙ্গীতের কি বলবো, ওটা আসলে দুরন্ত পানা, সেটা ক্লাস 4 এর ঘটনা। আমার এক খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন, নলিনী বাবু, সেন্ট গ্রেগরি স্কুলে, লক্ষ্মীবাজার। তো স্যার আমাকে বাসায়ও পড়াতেন। তো উনি একবার বলে, তুই গান গা। তখন আমিও খুব মনে রাখছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে ফেলি। তো উনি বলেছিলেন, বাহ, তুই তো ভালোই গাচ্ছিস, তুই তো চেষ্টা করে যা, শিল্পী হয়ে যাবি। এই কথাটি আমার মনে আছে। তারপরে কি আপনার সঙ্গীত চর্চা আসলে তারপর শুরু হয়ে গেল? ঠিক তখন না, আমি তো যখন ক্লাস 8-এ আসলাম, 7-এ 8-এ, তখন আমার সঙ্গীতের প্রতি ইচ্ছা দেখে আমার বাবা মা, তারা যদিও রক্ষণশীল ছিলেন মা, তবু একজন আনুষ্ঠানিকভাবে একজন ওস্তাদের ব্যবস্থা করে দিল। আমরা তখন থেকে ওস্তাদই ডাকি। জানি না এই ডাকের প্রচলন কতটুকু, তবে এই ডাকের মধ্যে কিন্তু আমার যেটা মনে হয় যে ওস্তাদ ডাকা মানে হলো শিক্ষার প্রথম শর্ত, এটি হওয়া উচিত। যদি ডাকের মধ্যে একটা বারিকি না থাকে, তার কাছে শিখব। যাই হোক, মনে আছে আমার ওস্তাদ মদন মোহন দাস, ওনাকে দিয়েই শুরু। এরপর অনেক ওস্তাদ এসছেন, নাম করা অনেকেই, আমি অনেকেই পেয়েছি। ওস্তাদ সাদেক আলী, ওস্তাদ সোহরাব হোসেন, এবং পরে একদম আর কয়েকজন কাছে লাস্টের দিকে আমি পেয়েছিলাম ওস্তাদ ফজলুল হক। ওনার কাছে 4 বছর আমি ক্লাসিক্যাল। এই সবগুলো কিন্তু ক্লাসিক্যাল। আর আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যটা আমি মনে করি, যার পাশে বসে আমি ঘন্টার পর ঘন্টা বহুদিন গান শুনেছি, উনি হলেন আমাদের, যার রিপ্লেসমেন্ট আমার জীবনে এখনো দেখিনি, জানি না পরে কি হবে। বিখ্যাত সেই পল্লী সঙ্গীত শিল্পী আব্দুল আজিম শাহ, যার পাশে বসে আমি কণ্ঠের কি মাধুর্য, কণ্ঠের খেলা কাকে বলে, সবই যদি হয়ে থাকে একেবারেই অটোমেটিক্যালি, সেটা সবচেয়ে বড় কথা। চমৎকার, উনি পাশে বসে ওনার গান শুনেছেন ঘন্টার পর ঘন্টা, বহুদিন। এটা আমার মনে হয় একটা বিশাল গ্রুমিং, এটা বড় একটি ক্লাস আমার জীবনে পেয়েছি অজানা। এই যে রবীন্দ্র থেকে শুরু করলেন শিক্ষকের অনুপ্রেরণায়, তারপরে আপনি চলে গেলেন লোকসঙ্গীতে, পরবর্তী ক্লাসিকেও চলে গেলেন। কোন গানটাকে, মানে কোন সঙ্গীতকে আপনি আসলে বেশি ভালোবাসেন, দরদ দেন? আসলে দরকার তো ক্লাসিক্যালটা ব্যাকরণ, এটা শব্দগুলো বা গানের সবকিছু ক্লাসিক্যালের মধ্যে, যে কোন জায়গায় কোন সুর, স্বরকে ঠিক মতো বসানো, এর জন্য ক্লাসিক্যালের বিকল্প নেই। আসলে আছে, থাকবে না কেন? অটোমেটিক্যালি যা করছেন ওটা তো ক্লাসিক্যাল বেসিক্যালি, বাট এটাকে জেনে শেখা আর না জেনে শেখার মধ্যে কিছু তফাৎ তো থাকে। যাক, এখন আমার কাছে যেটা ভালো লাগে, প্রথম প্রথম পল্লী সঙ্গীত, আমি শুধু প্রথম প্রথম বলবো না, যা আজও ভালো লাগে, এই ভালো লাগার শেষ নেই। তবে সমসাময়িক আধুনিক গান, আর আমরা যেটাকে পপ বলতাম, সেটাও আধুনিক, শুধু যন্ত্রের আর ছন্দের একটা ব্যাস কম ছিল, যে জন্য আমরা পপ বলি। ওটার প্রতি আমার আসক্তি জাগে, যেহেতু আমি বিদেশে ছিলাম। এলভিস প্রেসলি, যাকে আমি
আইডল হিসেবে গ্রহণ করি। বিদেশে থাকাকালীন তার শো দেখতাম, টিভি শো, লাইভ শো সবই। সে থেকে একটা বিশাল অনুপ্রেরণা। গানেও যে এমন দাপুটে পোশাক আশাক পরে একটি সময় নিজের বন্ধে হাতের মুষ্টি বন্ধন রাখা যায়, এটা তখন অনুভব হয়েছিল। এবং আমি আমার ভিতরে সবসময় আধুনিকতা কাজ করতো। এবং এই যে আধুনিকতার ছাপটা আমার ভিতরে বসতে বসতে একসময় ভাবলাম দেশে যে কোনোদিন যদি এটা করতে পারি। এর মধ্যে চলে আসলো মুক্তিযুদ্ধ। তখন তো বুঝলাম না, আজ হোক কাল হোক আমরা ইনশাল্লাহ স্বাধীন হবই। স্বাধীনের পর আর থাকবো না, দেশে গিয়ে তখন এটা নিয়ে গবেষণা করতে হবে। এই ছিল মনের আকাঙ্ক্ষা। দেশ স্বাধীনের পর চলে আসলেন। দেশ স্বাধীনের পর আমাকে কেউ রাখতে পারেনি, একরকম চুরি করে আমি চলে এসেছি। আমার মনে আছে টিকিট ছিল তখন $345, রিটার্ন তো হচ্ছে না, তো চলে আসলাম এক ধরনের চুরি করে, আমি না বলি চলে এসেছি। জমানো টাকা থেকে টিকিট কেটে চলে এসেছি, জেনে গেছে, জেনে কি করবো? আসলাম। তখন আমি কি করতাম, মাঝে মাঝে ওখান থেকে এসে এখানে পরীক্ষা দিতাম, কন্টিনিউশন গুলা। তো আসার পর আমার একটা সুযোগ আসলো, ইন্টারমিডিয়েটের পরে তো ইউনিভার্সিটি, আমি ভর্তি হয়ে গেলাম পলিটিক্যাল সায়েন্স। সেইখানে টিএসসিতে গান বাজনা হয়। সবাই বললো তুই তো গান করিস। আমার এক বন্ধু সারোয়ার, হাফিজ, মাসুদ সবাই ছিল। ওরা বললো যে তুই ইউনিভার্সিটি আসছিস, তুই আমাদের গানের রুমে যাস না কেন টিএসসিতে? আমি বললাম তাই নাকি, আমি তো জানি না। একদিন খুব ভয়ে ভয়ে গেলাম, উপরে উঠে দেখি অনেক ছেলে মেয়ে গান হচ্ছে। মধ্যমণি যে ঝাঁকড়া চুল নিয়ে বসে আছে, তার নাম তখনও জানি না। আমি দূরে বসা এবং সবার কাছে গিয়ে বসছি। তো ও আমার দিকে ফাঁকে ফাঁকে তাকাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে আমি হয়তো বা কোনো কিছু বলতে চাই। দু তিনটা গানের পরে বললো, কিরে তুই কি কিছু করবি টরবি, গান গাস, আয় সামনে, তুই করে থাক, নিজেই থাক। আমি গেলাম, এই সুযোগ আমি ছাড়বো কেন? বলে ঠিক আছে। ও তখন তবলা বাজাচ্ছিল, আর দেখলাম ওর কথাই সবাই শুনছে। সেই পরবর্তীতে আমাদের ফিরোজ শেখ, তো বুঝলাম তার নাম ফিরোজ আলম, ফিরোজ ভাইকে সবাই ডাকে। আমিও ফিরোজ ভাই ডাকলাম, মানে ডাকতে ফিরোজ ডাক। তো দুটো গান করলাম। গানের পর আমাকে খালি বললো তুই তো ভালোই গাচ্ছিস, তুই চুপ করে বল। তো সবাই চলে গেল সময় মতো, আমাকে নিয়ে বললো চল তোকে এক জায়গায় নিয়ে যাই। তোর গান আমার খুব ভালো লাগছে। এই সে আমাকে নিয়ে গেল মগবাজারে। গিয়ে একটা বাড়িতে উঠলাম, ওখানে অনেক ছেলে মেয়ে। বুঝলাম যে কোন একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বোধহয় এলাম। ঠিক তাই হলো। দেখলাম একটি প্রতিষ্ঠান, সংঘ, শিল্পী সমিতি। তো বাই দা বাই ওয়ে জানতে পারলাম, ওখানে আমি দেখলাম পিয়ারু খান ড্রামস বাজাচ্ছে। কিবোর্ডে ছিল একজন, সম্ভবত নিপু ভাই, আরেকজন বসে ছিল নাম অপু, খুব ভালো। তখন থেকে চিনলাম প্রথম দিন। পরে বুঝতে পারলাম আমি স্পন্দন শিল্পী গোষ্ঠীতে চলে এসেছি। স্পন্দন। এবং সবাই দেখলাম আমাকে খুব সাদরে গ্রহণ করলো। হয়তো বা ভালো গাচ্ছিলাম। ভালো বলতে আমি যেটা বুঝি যে মানুষের ভেতরে গ্রহণযোগ্যটাকেই আমরা ভালো, সেটা যেভাবেই হোক না কেন, সেটা শ্রুতিমধুর হোক, গুণগত হোক, মানুষের ভিতরে পৌঁছে যাওয়াটাকে। হ্যাঁ, সেটা যে কারণে হোক না কেন, পৌঁছে গেলাম, নিল। ফিরোজ সাহেব বললো যে তুই আমাদের সঙ্গে আয়। এই হলো শুরু। কয়েকদিন পর আমি আবার হাবলুকেও নিয়ে গেছিলাম। হাবলু দেখলাম তাদের সাথেও বেশ পরিচিত। আহ, ও দেখলাম যে ভালোই, ও তার সঙ্গেও সবার জানাশোনা। আমরা নতুন ভাবে একটি সংগঠনের মাধ্যমে যদি নিজেকে প্রকাশ করার চেষ্টা শুরু। এই যে ধরেন সঙ্গীত জগতে আপনি পা রাখলেন ধীরে ধীরে, একজনের পর একজন উঁচু মাপের সঙ্গীতজ্ঞদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠলো। কোন সময়টা আপনার তুঙ্গে ছিল সঙ্গীতে? আমার যেটা মনে হয় যে এইভাবে করতে করতে ওদের টিভি শো, তো একবার এর ভিতরে ফিরোজ সাহেব আমাকে আজম খানের সঙ্গে পরিচয়। তো আজম খান দেখলাম, এটা ওদের একটা ব্যান্ড ছিল, নীলু ছিল ওদের লিড গিটারিস্ট। ওদের একটা ছেলে ছিল খুব বেশ প্রাণবন্ত ছেলেটা, আবু বাকি একটা নাম হবে, ও ড্রামস ছিল। তখন ওর খুব ইচ্ছা ছিল একটা ব্যান্ড করার।
তো ফিরোজ শাহ আমাকে বললো, দেখো তুমি আমার সঙ্গে আবার নতুন শহরে যারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমাদের ওদের সঙ্গে পরিচিত, এর মাধ্যমটা ছিল আবার আজকে ঢাকা কুরিয়ারের সম্পাদক এরা ছিল। তো ওকে এসে বললাম, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ওর বাবা তখন ইউনিভার্সিটি রেজিস্ট্রার। তো ওদের কোয়ার্টারে আমি মাঝে মাঝে যেতাম, থাকতাম, ও আসতো আমাদের বাসায়। সেই সূত্রে ওকে বললাম, আচ্ছা তোর তো নিশ্চয়ই এখনকার যারা গিটার বাজায় ওদের সঙ্গে তো চিনিস? বলে হ্যাঁ চিনি। আহ, দুজন তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আমি বললাম চল না ওদেরকে বাংলা ব্যান্ডের সঙ্গে বাংলা গানের সাথে যোগ করা যায়। তো একটু হাসলো, ওই কি জানি দেখ, চেষ্টা করে দেখতে পারি, চল। পরের সপ্তাহে নিয়ে গেল, আমি ফিরোজ শাহকে নিয়ে গেলাম। তো ওদের সাথে কথা বললাম, ওরা তো কত হেসেই কুটি, ওরা বলে এটা কি হয় নাকি, বাংলা গানের সঙ্গে যাবে? আমি বললাম কেন যাবে না? অবশ্যই যাবে। যে ফিরোজ সাহেব তো তো মানুষের সঙ্গে খুব মিশতে পারতো। সামহাও এনিওয়ে পরের সপ্তাহে একটা মিটিং বসলো, তখন রোববার ছুটির দিন, শনি রবি ওদের ঢাকা ইন্টারকন্টিনেন্টাল শো হতো। পরের দিন রোববার আবার পরের সপ্তাহে মিটিং হলো। সেখানে মোটামুটি একটা সমঝোতা হলো, যে আজম খানকে জানানো হলো, বসলাম আমরা এনায়তুল্লাহর সাথে। এটা ছোটখাটো একটা চায়ের রেস্টুরেন্টে তখনকার যা ছিল, সেখানে দেখলাম আজম খানের সাথে ওরা বেশ স্বতঃস্ফূর্ত ভাবে কথাবার্তা বললো। আমিও একটু গান শোনালাম, এই দিনে আজম খান শোনালো হাইকোর্টের মাঝারি সালেকা। ওরা দেখলাম একটু আগ্রহ প্রকাশ করল। এরপরের সপ্তাহ থেকে বেশ কিছুদিন আমাদের প্র্যাকটিস, এরা দুজন, এরা নিয়ে আসলো আরেকজনকে। তারপর তারা, আমরা সম্মিলিত ভাবে ঠিক করলাম, দেখুন এত টাকা পয়সা কই পাবো? তখন 250 টাকা ছিল স্টুডিওর ভাড়া, হাফ শিফট। ঢাকা রেকর্ড কোম্পানি ফার্ম গেটেছি, চলে গেলাম একা একাই। কি করবো? এদিকে আমাদের মধ্যে একটা একতা হয়ে গেল, আমরা করছি। ওখানে ছিল কবি, নামটা মনে হবে ইনশাল্লাহ। উনি প্রথম থেকেই আমাদের ওইভাবে তো তখন চেনার কথা, পরিচয় দিলাম, শুনলো, যখন বললো ঠিক আছে তোমরা গান করবে, ভালো কথা। আমি বললাম আমরা স্টুডিও ভাড়া নিতে চাই। বললো হ্যাঁ সে তো নিতেই হবে, কত ভাড়া? এই সব ঠিকঠাক হলো, স্টুডিও ভাড়া নিলাম। কথা হলো 8 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা। এখন কে আমাদেরকে বোঝাবে, কি করবে? আমরা তো কেউ এক্সপার্ট। তখন আমি জানতে পারলাম যে আলম ভাই, আমার যিনি আমারই গুরু হয়েছিলেন, তো তার বড় ভাই আজম খানের বড়, তাকে আমরা সবাই ধরলাম যে আমরা একটা রেকর্ড করতে চাই। ওরা বললো তোমরা কি রেকর্ড? আমরা বললাম এই তাই নাকি, বলো। আমরা বললাম আমি কি করতে পারি? বললো, বললাম কিছু না, আপনি আমাদেরকে পুরো এটা তত্ত্বাবধানে রাখবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, কি করা যায়। তো বললো কবে করবে? তো সময় উনি দিল। পরবর্তী সম্ভবত এটা ছিল বুধবার। তখনকার কোন মাসটা আমার খেয়াল নেই, তবে সম্ভবত শীতের শেষ হবে। ফিরোজ শাহকে সব বুঝিয়ে দেওয়া হলো, এই সাইডটা আমি করবো, টেকনিক্যাল সাইডটা না। আলম ভাই রাজি হলেন। শুরু হলো আমাদের সেই প্রতীক্ষা, সেই দিনটির জন্য অপেক্ষা। 250 টাকা মনে আছে আমার, দিলাম। আর নাস্তা টাস্তা খরচ হয়েছিল 100। মোট ওর পক্ষের আমার পক্ষের এই সব দুপক্ষের লোকজন মিলে হবে 12-13 জন হবে। আমাদের সাথে দুজন কর্মী ছিল। শুরু করলাম রেকর্ডিং। ওই দিন 4টা গান রেকর্ড হলো। আজম খান, তার বড় ভাই আলম খান সাহেব, উনি পুরো তত্ত্বাবধান করে দিলেন। ওই দিন আমার উপকারটা আমি পরে বলবো কি হয়েছিল। 4টা গান করার পরে আমরা গান টান সব রেডি করলাম। আলম ভাই চলে যাচ্ছে, আমাকে ডাকলো, ডেকে আড়াল করে বললো, দেখো তোমার গান বলা শুনলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, তোমাকে আমি ছবি দিলাম, তোমার যদি চলে এসো যত দ্রুত হয় আমার বাসায়। সেই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন। তো এখানে যে প্রাপ্তি সংবাদ, এরপরে আরেকটা বড় সংবাদ এলো, সবাইকে বিদায় টিদায় করে নিজের টাকা পয়সা দিতে গেলাম। মজিদ সাহেব মনে বলছেন, জনাব আব্দুল মজিদ সাহেব, তার ছেলেই ছিল একজন বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার। লোকটি মারা গেল, ছেলেটি কার অ্যাক্সিডেন্ট করে, এটা ছিল খুবই দুঃখের। তো আমি ওই দিন তার সঙ্গে আমার এত সুন্দর সম্পর্ক হয়ে গেল। উনি শুধু একটি কথা বলল, আমি তো তোমাদের দূর থেকে গান শুনেছিলেন, আর উনিও রেকর্ড করছিলেন, রেকর্ডিং উনি ছিল। তো বললো তোমাদের গান তো আমরা ঠিক বুঝে উঠতে পারিনি, তোমরা যে এত চমৎকার গান করবে এটা আমি বুঝি।
আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে প্রস্তাব, তোমরা রেকর্ড বার করবে। আমি আর কারো দিকে তাকিয়ে বললাম, কি বলেন এটা, রেকর্ড বার করবো মানে এই ঢাকা রেকর্ড কোম্পানি। আমি ওদের কাউকে না বলে কথা দিয়ে এসেছি। অ্যালবাম। এবং এই পরদিন আজম খানের সমস্ত কিছু দিলাম, ওর গানের সমস্ত কিছু আমারটা দিয়ে এলাম, দুটো রেকর্ড বার করবো। এর ভিতরে যখন খবরটা ওরা সব পেল, ওদের যে রেকর্ড বার হবে, এই আনন্দ আমি ফিরোজ শাহকে প্রথম বলি। কেন ওই তো সবকিছুর মূল। ফিরোজ শাহ না হলে না আমি আজমকে চিনতাম, না আজম আমাকে চিনতাম। এবং ফিরোজ শাহ সব নিঃস্বার্থ ভাবে, তার কোনো স্বার্থ নেই। যদি বলি একজন তবলা বাদক থেকে আজকে বিখ্যাত ফিরোজ শাহ, সেটা যদি আমি বাহ্যিক দিক বলি, কিন্তু ওর মনের দিকে ও রাজা। ও কোনোদিন ওর ভিতরে আমি হিংসা বিদ্বেষ কিচ্ছু পাই। ও যেন মানুষকে দিতে পারলেই খুশি। ও আমার চাইতে দৌড়াদৌড়ি শুরু করে। এবং গান রেকর্ড বার হবে, এর ভিতরে হঠাৎ আমার কাছে মজিদ সাহেব ডেকে পাঠালেন, বললো একটু ছোট্ট দুঃসংবাদ, আমাদের মেশিনটা একটু ডিস্টার্ব, এটা তোমাদের একটু দেরি হবে, তবে একজন একজন করে বার হবে, যেটা সম্ভব না কারটা আগে, যেহেতু যোগাযোগ সবসময় আমার সাথে। আমি কি বলতে পারবো যে আমারটা করেন, এটা হয় না। আমি বললাম কেন, আপনি আসবেন একটা করেন, ঠিক আছে সেটাই হবে, তুমি 20 দিন পরে যে কোনো একদিন এসো। তা আমি গেলাম, দেখি আজম খানের 10টা রেকর্ড আমার হাতে। ওর ওর যে কভার হবে সব ডিজাইন করে কভার সহ আমি দিয়ে এসেছিলাম। আমার মনে আছে পদ্মা প্রিন্টার্স হবে পুরান শহরে, ওখানে ওখানে আমি সাহায্য করেছিল এনায়েত কবির। আর আরেকটি কথা না বললেই নয়, এই যে 250 টাকা কারা দিল, আজকের ক্যাটসের যে মালিক সাইদ সিদ্দিকী, ও দিয়েছিল, সারওয়ার আমার এক বন্ধু দিয়েছিল, আরেক বন্ধু মাসুদ ও দিয়েছিল, আর শামীম ও মারা গেছে ও দিয়েছিল। এই ডোনার আমি দিয়েছিলাম, এই ছিল তখন এই 250 টাকার ডোনার এবং 100 টাকার খাওয়া দাওয়া, স্টুডিওর ভাড়া। হ্যাঁ, সব মিলে আমাদের 350 টাকা খরচ। এরাই ডোনার, এর বাইরে আর আমরা চাইও নি। বললাম তোরা কিছু কর, ওরা খুব স্বতঃস্ফূর্ত। 20 দিন পেরিয়ে যায়, আমি যাই যাই করছি, একটা ফোন এলো, চলে গেলাম। আমাকে 10টা রেকর্ড হাতে দিয়ে বললো যে এই তোমাদের আজম খানের রেকর্ডটা বার হয়েছে, আমি তো আর সবাইকে সেভাবে চিনি না, তোমাকে ডেকে দিলাম, তোমাদের এটা প্রকাশ পাবে আর 1 সপ্তাহ, শুক্রবার না রবিবার, তখন রবিবারে তখন প্রকাশ পাবে। তো চলে এলাম আজম খানের বাসায়, সোজা ফিরোজ শাহকে ফোন করে বলুন তুই চলে আয়, কি ঘটনা তুই আয়, ওকে বলি। তারপরে ওর আমার আগে গিয়ে দেখে বসে আছে, থাকতো তো ওই কলোনিতে, মতিঝিল কলোনি, তোমার বাবা সম্ভবত ডাক্তার ছিলেন। তো ওর তো যে আসতে লাগে 5 মিনিট। আমি চলে গেলাম ধানমন্ডি থেকে, দেখি সবাই বসা, আমি কিন্তু দেখাচ্ছি না, বলিও না কি। আজম বললাম তুই আগে নাস্তা টাস্তা খাওয়া, 8-9 জন ছিল। ওরা কয় কি হয়েছে দোস্ত ক, আমি কিন্তু তুই আন আগে। তো আনলো, নাস্তা টাস্তা সব আনলো, এবং ওদের সবার বেশ কিছু হয়ে গেল, সিঙ্গারা, সমোচা, চা, এগুলো সব এলো। সবকিছুর পরে আমি একটা রেকর্ড বার করি। ও একবার রেকর্ড দেখে, একবার আমাকে দেখে, একবার ফিরে আসে। ও ওর চোখে ছল ছল, না হাসছে না আনন্দ, কিছু বুঝতে পারছি না। সেই মুক্তিযোদ্ধা আজম খানের ভিতরে যে তোলপাটটা হচ্ছিল, এটা আমি বুঝতে পারছি না। কি ঘটে গেল? হ্যাঁ, নতুন নতুন কিছু পাওয়ার নেশা, একদিকে দেশ সৃষ্টির নেশায় ছিল, জিতে এলো। এরপর তার সঙ্গীত জগতের যে একটি জয়যাত্রা সে চোখে দেখতে পাচ্ছে, সেটাও বুঝলাম। তো ও আমাকে কি বলবে, ও নিজেই কিছু বুঝতে পারছে না। ফিরোজ শাহকে কি বলবে, ও কিছু বুঝতে পারছে না। যাক, ওর আনন্দটা আমার ভালো লেগেছিল। বাকি 9টি মধ্যে ওকে আমি 2টো দিলাম, নেই, আমাদের মধ্যেই দিব সবাইকে। নিয়ে চলে আসলাম, শুরু হলো বাংলাদেশের একটি নতুন দিগন্ত সুরের আকাশে। এবং ওই সপ্তাহে 2টো রেকর্ড বের হয়েছে ঢাকা রেকর্ড কোম্পানির। একটা হলো আজম খানের সালেকা মালেকা হাইকোর্টের মাঝে, আরেকটি হলো ওই সময় রিলিজ পেয়েছিল রংবাজ, সাবিনা ইয়াসমিনের সে যে কেন এলো না, আরেকটি গান। এই 2টো রেকর্ড তখন 9,000 কপি বিক্রি হলেই হতো মেগা হিট, তখন বলা সুপার। এই দুটোই সবচেয়ে বেশি সেল, এবং বাংলাদেশে শুরু হয়ে গেল আরেকটি আপনার রেকর্ডটা পরে কবে? আমারটা বার হলো আরো 2 মাস পর। আমার আজম খানটা ছিল পুরো রক ঘরানার এটা, আর ওটা তো তোলপাড় শুরু হয়ে গেল। আর যখন আমারটা এলো, এটা ছিল রোমান্টিক ধাঁচে, বরঞ্চ আমি বলবো মেয়েদের মহলে এটা বেশি পরিচিত লাভ করেছে।
আমাকে কেউ বলা হলো যে প্লে বয় হিরো, কেউ বললো ইয়াং মেলোডি স্টার। এইভাবে চলতে আসলে লাগলো। আমার প্রথম গানটি ছিল চাঁদ জাগে তারা জাগে, দুনিয়াটা কত চমৎকার, এই দুটো। এগুলো দিয়ে নতুন একটি দিগন্ত আমাদের আপনার ওই শুরু। রেকর্ডের প্রথম গানটা হচ্ছে চাঁদ জাগে তারা তারা জাগে। জাগে, এক সাইডে আর এক সাইডে দুনিয়াটা কত চমৎকার। কিন্তু আমার সবচেয়ে দুঃখ যে যে মানুষটি সবচেয়ে বেশি পরিশ্রম করে, যার কারণে এত কিছু, তার নাম কেউ নেয় না। ইতিহাসটা অনেক লেখা হচ্ছে, অনেক দিচ্ছে, কিন্তু মূল ইতিহাসটা যার হাতে গড়ল তাকেই মানুষ চেনে না। ঠিক আছে, চিনে শিল্পী ফিরোজ শাহ হিসেবে চিনে। এত বড় একটা সংগঠন, সাংগঠনিক ক্ষমতা যার ভিতরে, যে নেপথ্যের কারিগর। এত কিছু নেপথ্যের কাজে করছে, এত কিছু যে ঘটালো, হিরো ফিরোজ শাহ, মরহুম ফিরোজ শাহ। জানি না আজকে বললাম কতটুকু এর স্থায়িত্ব আসবে। অনেকে হয়তো ভাববে যে নতুন করে আমি কি বলার চেষ্টা করছি, যে নতুন করে কিছু নেই। কেউ যদি কোনো সময় প্রমাণ নিয়ে আমার হাতে আসতে পারে, আমি উল্টো প্রমাণ দিয়ে দেখিয়ে দিই যে ফিরোজ শাহ কি ছিল, কেমন ছিল। এদেশের সম্পদ। আপনি সঙ্গীতে আসার পরে আপনি বলছিলেন মধ্যে একবার যে আপনি প্লেব্যাকও করেছেন, যে সিনেমার গানে। ওই যে সূত্র বলে গেছি, হ্যাঁ, আলম ভাই বলেছিলেন হ্যাঁ, তুমি এসো, তোমার গলাটা আমার পছন্দ হয়েছে। রাইট। উনি আর কিচ্ছু বলেনি, আমি যাওয়ার পরে খালি বললো কালকে একটু আসবো। সেই ওনার বলাটাই তো আমার জন্য একদম কি বলবো, অবশ্যম্ভাবী সত্য একটু। পরে যে গেলেন, যার সঙ্গে সঙ্গে আমাকে বললো তুমি একটা গান করতে যাচ্ছ সিনেমাতে। আমি বিশ্বাসই করতে পারছি না। বলে তুমি এরপর আসবে, আমি তোমাকে, গোপী ছিল তার অ্যাসিস্ট্যান্ট, গোপী খবর দিয়ে আসবে, তুমি এসে গান শিখবে। তখনকার ধরনই ছিল আলাদা। এবং আমি গেলাম, 3 দিন গানটা শিখলাম, নামটা পরে বলছি। গানটা শেখার পরে আর বললো যে এটা ডুয়েট গান হবে, একটা একটা সলো। আগে ডুয়েটটা হলো, এবং সেটাই প্রথম এসেছিল ফিল্মে। সোহেল রানা ববিতার ঠোঁটে, দেওয়ান নজরুল সাহেবের লেখা, আলম ভাই আমার গুরু সুর। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবনটা ঘুরে দেখা। এটি ছিল আমার ফিল্মে আসা প্রথম গান, প্রথমটাই হিট। এবং এই থেকে শুরু হলো আমার যাত্রা। ডুয়েটে কে ছিলেন? সাবিনা ইয়াসমিন? আমি আর সাবিনা গানটা করলাম, সাবিনা আসবে। সাবিনাও আমাকে দেখলো, তার আগে একটি গান হয়েছিল, মনে হয় তার ভালো লেগেছে, ও আর্টিস্ট হিসেবে। এই আমার যাত্রা শুরু, এরপর একের পর এক অনেক গান আলম ভাই আমাকে দিতে, অনেক, যতদিন আমার ভাগ্যে ছিল। আপনার গাওয়া সেরা গান আপনার দৃষ্টিতে সেই সবচেয়ে দিকে যদি জনপ্রিয়? আমি বলতে চাই, দুটো গান। প্রথমে আমি আসবো যেটা নিয়ে এখনো লোকজনের মাঝে একটু, নতুন প্রজন্মের কাছে একটু ছোট্ট আহ, জানা অজানার মধ্যে যাচ্ছে। এই গানটি, এটা গানটি আমি পরে আসছি। সমুদ্র সৈকতে 1976, তখন ওই সময় 31st নাইট হয়েছিল কক্সবাজার। দুটি মাত্র মোটেল, প্রবাল, শৈবাল। তো ওখানে ওদের 31st নাইট, তো কত 30-40 জন। আমরা শিল্পী গিয়েছি 500, বাকি এখন দামি কাজী কিবরিয়া, রথীন্দ্রনাথ রায় এরা। তো গান টান করার পরে আমরা রাত্রি 1টা, 12:30 একটার দিকে বিচে যাই। ওখান থেকে তখন একেবারে শুরু, আর কোনো বিল্ডিং নাই, কিছু নাই, নির্মল পরিবেশ, নির্মল বাতাস, সবকিছু অন্য। বসে আমরা গান গাচ্ছি গিটারে। তো নাকি নিজেই বাজাচ্ছিল, ও একটা গান করছে, সেই গানটা সবাই শুনছে, এবং সবাই বলছে আরে চমৎকার গান, আমি গাবো। ও বলছে আমি গাবো, আমাকে দিবি। তাকে বললো মাত্র তো শুরু করি, আমি কিন্তু বলছি না কিন্তু, আমি কিন্তু ওর ক্লাসমেট। ততদিন আমাদের 12 বছর পর দেখা চলে এলাম। পরদিন ওর বাসা থেকে আমি যাওয়া শুরু করলাম, দোস্ত এই গানটা আমি গাবো। বলে গান তো তৈরি হয়নি, কি গাবে? আমি তো রাগ, তোর কি করতে হবে? নুরুল হুদা সাহেব ছিলেন ম্যাজিস্ট্রেট, ওর আগের পরিচয় আমার সঙ্গে পরে। তাকে ধরলাম, গানটা কমপ্লিট করি। সে দিল, কমপ্লিট করে গানটা তৈরি হলো। তখনও শিওর না আমি গাবো কে। তো ওই 76-এর জুন জুলাই হবে। হঠাৎ একদিন আমার 7 নম্বর ধানমন্ডির বাসায় জানালা টকটক করছে, বলে দেখি লাগে, বেঁধে নিয়ে আসলাম। বল তুই যদি আগামী কালকের মধ্যে সমস্ত কিছু সেট করতে পারিস, তাহলে কালকে তুই গানটা গাবি। সেই গানটি হলো আগে যদি জানে।
এটা আমার জীবনের টার্নিং। জনপ্রিয় গান। তো কিভাবে কি মনে করে রাজি হলো আমি বলতে পারবো না। বিশ্বাস করেন সারাদিন রাত 11টা পর্যন্ত দৌড়াদৌড়ি করে সব ঠিক করলাম, রেজিস্টার রেকর্ডিং পরদিন রেকর্ডও হয়ে গেল। বুঝলাম যে না, এখন আমি গানটা গাইলাম, চলে গেলাম ডাক্তার আশরাফুদ্দিন সিদ্দিক। তো উনি আমার তালুই হন, যে বললাম রাত 10টার সময় যে গানটি গান করেছি শুনে। গানটি শোনালো 6 মিনিট 10 সেকেন্ড, দুবার শুনে বললো আরে গান তো তোর হিট হয়ে যায়, তুই ভালো করেছিস। আমি বললাম লাকির কথা শোন। এই গান লাকি আমাকে দিয়ে গাওয়ালো 1976-এ, এবং 77-এ আমাদের রেকর্ড অ্যালবাম বের হলো। সেই অ্যালবামের কপিটা আমার কাছে ভেতরে নাই, কভারটা আছে। সেটাই অনেকে জানেই না যে গানটা লাকি আমাকে কবে গাইয়েছে। সে গান আজও চলছে, মানুষ এখনো যে অনুষ্ঠানে যাই না কেন উৎফুল্ল হয়ে এটাই শুনতে চায়, যার বয়স 50-এর অধিক চলে এসছে যদি বলা যায়। এটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সময় পরিবর্তনের সেই গানের কি দুটো বলবো, লিরিক যদি আপনি আমার মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই সঙ্গে আরেকটি গান এসেছিল, সেটাও একেবারে আমাকে, এই দুটি গান এমন একটি মাদেনা, এবং এমন একটা মাদেনা গানের শ্রেষ্ঠ গল্প বলতে পারবে আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার। উনি উপস্থাপনাগুলো করতেন চমৎকার বাচন ভঙ্গি দিয়ে। উনি আমাদের এই ব্যান্ড সঙ্গীতকে চমৎকার ভাবে, অত্যন্ত বলিষ্ঠ ভাবে সাপোর্ট করতেন। ওনার সাপোর্টটা বাংলাদেশের তরুণদের, বিশেষ করে যারা গান করতো তাদের অস্বীকার করাটা হবে চরম বেইমানি। উনি চমৎকার ভাবে আমাদেরকে এত সাপোর্ট করেছেন যে বিটিভি তখন আব্দুল্লাহ আবু সাইদ স্যার তো বিখ্যাত। তো ওনার প্রমোশনটাও খুব সুন্দরভাবে ছিল। তো এখানেও একটি মজার কথা, উনি একটা অনুষ্ঠান শুরু করলো সপ্তমবার। তো আমাকে খবর পাঠালো, আমি তার ডিরেক্ট স্টুডেন্ট ঢাকা কলেজে। আমি বললাম তার একটা শর্ত, আমি সব করে দেবো আপনি অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমার একটা গান আছে আমি লিপসিং করবো। বলে গানটা একটু শোনাও। উনি রেকর্ডিংটা তাকে দুবার শোনাল, উনি নিজে বললো আরেকবার চালা। তারপর বললো গান তো যাবেই, তবে মনে রাখো আমার, তুমি স্টুডেন্ট, তোমাকে বলে রাখছি, দেখবে 20 বছর পরেও তখনকার তুমি দেখবে গানটি একই জনপ্রিয়তা থাকবে। আমি বললাম তো, আমি আব্দুল্লাহ আমার সাইদ একটা বললাম, মায়ের একজন। এবং সেটা 20 না আছে 50-এর পরে একই। তো ওনার শর্ত, আমার শর্ত ছিল গানটা আমি লিপসিং করবো প্রথম পর্বের পর। উনি রাজি, টিভিতে শোনালো। টিভিতে তখন লিপসিং বলে কোনো গান হয়, ডিরেক্ট রেকর্ডিং হয়, ডাইরেক্ট সবকিছু। তো ওরাও একটু বেশ চিন্তিত। দেখ আমি বললাম আপনারা শিক্ষাটা দিবেন, আমি শুনে শুনে গাই, আপনারা রেকর্ড করে দিবেন। ঠিক তাই হলো। ডিসেম্বর মাস, এবং সুপার হিট হয়ে গেল। এই দুটো গানই আজকে আমাকে জীবন্ত করে রেখেছে এখনো। আর আগে যদি জানিতাম, আমার মোড়টা ঘুরিয়েছে। আর এমন একটা মাদানা, ডক্টর নাসির আহমেদ অপু, তার লেখা, তার সুর। আর আগে যদি জানিতাম, এবং এটার সুরকার আর মামুনিয়া, এই দুটার আরো কয়েকটা গান করেছে, সুরকার লাকিয়া খান, গীতিকার মোহাম্মদ নুরুল হুদা। এই গান দুটো, দু তিনটা গান আমাকে আজও জীবন। যদি লিরিক গুলো দুটা লাইন করে বলে নাকি, আগে যদি জানতাম। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মনরে, কিসের তরে রয়ে গেলি তুই। এই একটা। তারপর মাকে যদি বলেন মামুনিয়া 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 মামুনি মামুনিয়া, বিড়ালের ছানা তারে গান গান, নারে নারে তারে না, জারি সারি ভাটিয়ালি, যা খুশি গানেছে গা। মামুনিয়া 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 মামুনি। তারপরে এমন একটা মানে না। এই গানগুলির সবচেয়ে মামুনিয়ার গানটার ব্যাপার ছিল, সাধারণত গেলে বাচ্চারাই কিন্তু ছড়ার স্টাইল। সম্ভবত আমার ভাগ্যে প্রথম জুটলো যে নেচে গিয়ে
বাচ্চাদের গান বড়রা গাইছে। তো আমি তো ভেবেছিলাম যা বাচ্চাদের মধ্যে হয়তো ভালো লাগবে, কিসের বাচ্চাদের ভালো লাগে, বাচ্চাদের বাবা মারই ভালো লেগে গেল। শুরু হয়ে গেল সকল পক্ষের একটি গান। এই গানগুলোই আপনাকে এখন মানুষের সামনে বারবার শুধু টেনে এটা বলবো না, বারবার গাওয়ানোর চাইতে যেটা আমার মনে হয়, মানুষের সামনে আমার গানের জীবনের এই 50 বছর পরেও যদি হয়, যেন চোখে আঙুল দিয়ে দেখে যাচ্ছে ওই যে মামুনি আসছে, ওই যে এমন একটা মাদিনা আসছে, ওই যে আগে যদি জানি না আসছে, এর চাইতে আর বড় পাওয়া কি হতো। ফিরোজ শাহী চলে গেছে, বাকি এখন চলে গেছে, বেঁচে আছে নাসির আহমদ অপু, এমন একটা মাদিনা, গানের সুর এবং গীতিকারের একমাত্র অধিকারী, হরির সৃষ্টি। সবার কাছে আমি চিরকৃত। এই তিনটি গান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপরে আমার গুরু আলম খান সাহেব, এই গুরু আমাকে যে কত দূর ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছেন, এটা আমি শেষ করে বলতে পারবো। আমি চির 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 কৃতজ্ঞ সবার কাছে, পরেও আমার গুরু আলম খানের কাছে। আলম খান সাহেবের মতো একটা মানুষকে আমি গুরু ডাকতে পেরেছি। উনি যে কত আদর করতেন আমাকে, তার সন্তানেরা দুজনেই এখন শিল্পী, আরমান খান, আরমান খান। তাদের কাছেও আমার কৃতজ্ঞতা, তারা অনেক আমাকে স্মরণ করে। এবং আলম ভাইয়ের কথা আমি কি বলবো, তার মতো একটা মানুষ যে কতটুকু ভার্সেটাইল হতে পারে, কতটুকু একটা আনন্দের মনোবল নিয়ে উনি চলতেন, আমি এই ঋণ কিভাবে শোধ করব। আপনি এই ধরেন আজকে ফেরদৌস ওয়াহিদ তো এখন 72 বছরের এক যুবক, ঠিক আছে, এবং চিরসবুজ। আপনার এই ফেরদৌস ওয়াহিদ হয়ে ওঠার পিছনে অনেকের অবদান আপনার কথা থেকে বোঝা গেল, যাদেরকে আপনি প্রাণ ভরে স্মরণ করেন। এদের মধ্যে ফিরোজ শাহী একজন, আজম খান, আলম খান, বাকি এখন মানে বাংলাদেশের সঙ্গীতের সব লিজেন্ডরা, আপনি আরেক লিজেন্ড তৈরি করে গেছেন তারা। তো এখন আসলে সেই সঙ্গীতের আবহটা কি আছে? আগে আমি আমার বন্ধুদের একটু স্মরণ করি, সেটা বলবো। আমার ফিরোজ শাহ আমার বন্ধু, আজম খান, ফকির আলমগীর, জানে আলম, আরেকজনের নাম না বললেই নাই, তখনকার জীবন্ত একজন এখনো বেঁচে আছে, প্রাণোচ্ছ্বাস, একদম প্রাণোচ্ছল একটি মানুষ, যাকে সঙ্গীত যন্ত্রশিল্পীদের মধ্যে প্রথম তারকা বলা যায় বাংলাদেশের, কাজী হাবলু, এরা, এবং পিলু মমতাজ। এর আগে ছিল নাজমা জামান, শায়লা জামান, হ্যাপি আখান, লাকি আখান। এদের কাকে অস্বীকার করবে? তাই সবাইকে, দূর থেকে যারা বেঁচে আছে তাদেরকে সালাম, এবং যারা চলে গেছেন তাদেরকে এটুকু বলবো, তোমরা উপরে ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের বাংলাদেশের মানুষ তোমাদের কখনো ভুলবে না। আজকে বিপুল ভাই এসছেন, তার প্রেরণায়, তার উপস্থাপনায় যে কথাগুলো আমি বলতে পারছি, এজন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের গানের পরিবেশটা যেটা বলবো, যে সময়ের ব্যবধানে যে পরিবর্তন যেগুলো হচ্ছে, এটা অনস্বীকার্য। এটার দরকারও যেমন, সময়ের অবদান হিসেবে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমরা একটু অস্থিরতার মধ্যে যাচ্ছি। এই অস্থিরতাগুলো পেরিয়ে গেলে আমার মনে হয় একদিন আমরাও অনেক স্থিতিশীল সঙ্গীতের উপর ভিত্তি করে একটি সুন্দর জাতি করি। আপনি তো এখন আর মঞ্চে নিশ্চয়ই গান গান না বোধহয়? গাই, গান গাই না, তবে বেছে আমার আমার এত দূর পরে এসে এখন ঠিক সব জায়গায় নিজের মনটাকে বসাতে পারি না। যেখানে ভালো লাগে সেখানে অবশ্যই। যেমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা আমরা 92, 92, আচ্ছা কি 92, যাই হোক, গান করি না তা না, করি মনের আবেগে, যখন যেটা মন বলে ওঠে। তবে আমি প্রচুর গান রেকর্ড করছি, এগুলো আস্তে আস্তে আসছে। এই ঈদে দুটা চলে আসবে, প্রায় 20টার মতো রেকর্ড করা হয়ে গেছে। বিভিন্ন নতুন গান চলে আসছে, এর মধ্যে যাদের থেকে কখনো কেউ আশা করেনি তাদের লেখা, যেমন ফুসফুসের একজন বিশেষজ্ঞ ডক্টর কাজী বেন্ডু, ডক্টর শাকুর সাহেবের মাধ্যমে তাকে আমি চিনি। ভদ্রলোক এত অমায়িক, এত ভালো গান লেখেন, এটা বোঝার কোনো, উনি যে একজন পেশাদার বিখ্যাত কি বলবো চিকিৎসাবিদ, তাকে তখন চিকিৎসায় যাব বুঝতেই পারা যায় না উনি এত সুন্দর গান।
এইভাবে নতুন নতুন অনেকে যারা ডাক্তারদের মধ্যে আমি বেশি পেয়েছি, ডাক্তার কাজী বেন্ডু সাহেব তো বললামই, ডাক্তার রাতিম, আরো আছেন বিভিন্ন লেখক যারা নীরবে নিভৃতে লেখার কাজ করেন। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে পরিবেশ এখন একটু অস্থিরতা যাচ্ছে, কিন্তু এই অস্থিরতা একদিন স্থবিরতার মধ্যে চলে আসবে এবং যুগের চাহিদাকে তো অস্বীকার করে না। মোটেই এটা না। যুগের যে প্রযুক্তির যে উন্নতি, এর মধ্যেই তো আমাদেরকে মানিয়ে নিতে হবে। একসময় কি আমরা কল্পনা করেছিলাম যে আমি একদম সেকেন্ডের মধ্যে সেই যুগে যখন আমি 68-69 বাংলাদেশে, তখন পুরো পাকিস্তান ছিল, ফোনে কথা বলবো, তখনকার ট্রাঙ্ক কল করতে হতো, অনেক কিছু বললে তারপর লাইন পেতে হতো। এখন একটা টিপ দিলে ওখানে ধরে কথা বলছে, হ্যালো কি খবর, সেকেন্ডে। তুমি কি নাস্তা খেয়েছো, আমি কি করছি, এটা কি ভেবেছিলাম কখনো? এই প্রযুক্তিকে কিভাবে অস্বীকার করব? কিন্তু অ্যানালগের ফোনের মধ্যে কথা বলার মধ্যে যে একটা আর আবেগ ছিল, যে রোমান্টিকতা ছিল, যে চিঠি, আমার প্রেয়সী আমাকে চিঠি পাঠাবে, অপেক্ষার যে পালাটা ছিল, এই যে আনন্দ ছিল, এখন ওটা নেই। কিন্তু এখন যে হঠাৎ পাওয়ার যে আনন্দ, সঙ্গে সঙ্গে পাওয়ার আনন্দ, এটাই বা কিভাবে অস্বীকার? কিন্তু সব মিলে মিশে যদি আমাকে জিজ্ঞেস করেন, সেই পুরনোটাই ছিল আমার কাছে। আপনি এখনো গানের চর্চা করছেন এবং এখনো রেকর্ড করছেন। আহ, আপনি তো এখন শহরে খুব একটা থাকেন না, খুব একটা আমি শহরে থাকি না, থাকেন গ্রামে। আজকে স্টুডিওতে এসেছি শুধু আপনার জন্য। ও, আমি কৃতজ্ঞ। আর আপনি এখন থাকেন গ্রামে, মানে মুন্সিগঞ্জে, শ্রীনগরে। শ্রীনগরে সেখানেই আপনার সব চর্চা চলছে। সবকিছু ওখানেই, আমি ওখানেই থাকি। আমি যে কিভাবে শহরকে, 65 বছরের শহরের থাকাটাকে একবারে ভুলে গেলাম, আমার মনেও হয় না, আমি এটা নিজেও জানি না। একেবারে আমি বলতে পারবো। অথচ গ্রামে কিন্তু আমি একটা আয় করি, আমি ব্যয় করি এখানে, ওখানে আমার ভালো লাগে এখন। আর ওখানে কোনো ব্যবসা বাণিজ্য এসে জড়াতেই চাই, গ্রাম গ্রামের মতো দেখতে চাই নির্ভেজাল একদম। একদম। যেমন বাতাসটা পাই, যেমন পানি পাই, যেমন পরিবেশটা, সন্ধ্যার পরে কোনো কোলাহল নেই, ঠিক মনের আমার চাহিদাটাকে ওই পর্যায়ে রাখতে চাই। ওখানে যে আনা গোনা, টাকা পয়সা, কি করো না করো, কে কি করছে, আজকে কি হলো, কালকে কত টাকা আসবে, এগুলোর মধ্যে আমি যেতে চাচ্ছি না। ওই ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমি খুশি। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি আপনার কোনো বাণী, বক্তব্য? হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, যে যেখানে থাকো গান করো আর যাই করো, 100 বছর আগে হোক, 500 বছর আগে হোক, এখন হোক, আগামীতে হোক, গানের একটি প্রধান শর্ত হলো চর্চা। এবং এই সঙ্গীত চর্চাকে করতে হলে আমি ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিই। আহ, একটা ফার্নিচার আমার ঘরে যদি থাকে, একটা টেবিল যদি থাকে, আমি যদি দিনের পর দিন ওটাকে না মুছি, হঠাৎ একদিন গিয়ে দেখবো পুরো একটি ময়লা জমে আছে। ঠিক কণ্ঠটাও তাই, সেটা গানের মাধ্যমে হোক, চর্চার মাধ্যমে হোক, ক্লাসিক্যাল চর্চার মাধ্যমে হোক, দিনে অনুশীলনের মাধ্যমে হোক, গলাকে যদি বসিয়ে রাখা হয়, তাহলে কিন্তু একটা ময়লার আবরণ পড়ে যাবে, তখন কিন্তু গানের শক্তি তো থাকবে না। সুতরাং একটি কথা মনে রাখতে হবে, চর্চার কোনো বিকল্প নেই, সেই অনুশীলন যেভাবে হোক। এখন যদি তুমি মনে করো তুমি প্রতিদিন সঙ্গীত যাচ্ছ, তুমি যাচ্ছ প্রোগ্রাম করছো, ধরে নাও এটা তোমার একটা অনুশীলন, কিন্তু এটার কতদিন? তোমাকে এর জোরদার করতে হলে তোমাকে ঘরের অনুশীলনের কোনো কিছু বিকল্প নেই। এখানে যে অনুশীলনটা হবে এটা তো একাগ্রচিত। মঞ্চে যেটা হচ্ছে ওটা তো দর্শককে খুশি রেখে, সামনে রেখে, আয়োজকদের খুশি রেখে। সুতরাং ওটার ঘরের অনুশীলন আলাদা, এটা এবং আচরণ বিধি, একটি শিল্পীর আচরণ কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। গান এমন একটা জিনিস যা মানুষের প্রিয় হয়ে যায়, জনগণের প্রিয় ব্যক্তি যখন তুমি হয়ে যাবে, তখন তোমার আচরণে যদি অধ্যত্ত থাকে, ও একদিন তুমি দেখবে তোমার স্থান আর প্রকৃতিতে নেই। সুতরাং আচরণ আচরণকে কখনো তুমি ছোট করে দিবে, এটা। আর জীবনের প্রতি, নিজের প্রতি সত্য থাকা, নিজেকে বিশ্বাস করা, মানুষকে ভালোবাসা, এগুলো ভুলে যেও না। আপনার সময়ের সঙ্গীত ছিল দরদ দিয়ে। আপনারা বাণিজ্যিক চিন্তা করেন নাই। আপনি চিন্তা করেন নাই যে এই মজিদ সাহেব আপনার রেকর্ড বের করবেন। আপনি দরদ দিয়ে গেয়েছেন। এখনকার শিল্পীরা এই দরদের চাইতে বাণিজ্যতেই বেশি ই, আহ, আগ্রহ দেখাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? এটা আমার কাছে এরকম লাগে, প্রথম প্রেমের যে দৃশ্যপটটা হয়,
যে আকর্ষণটা থাকে, তখন যতটুকু দরদ থাকে সেটা কিন্তু যখন পরিণত বয়সে, যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সংসার করে, তখন দেখা যায় আসল খেলাটা। যদি দরদটা তখন না থাকে, তখন কিন্তু ওই শিল্পী বেশি দিন টিকতে পারবে না, যেমন আজকাল খরও টিকে না। ঠিক এমনি ভাবে এটা অনস্বীকার্য, দরদ, ভালোবাসা, সত্যতা না থাকলে ও টিকবে না। দেখবেন আজও যে নেই, আজও কিন্তু ভালো শিল্পী আছে, আসছে, সংখ্যায় অনেক। আর আসছে সব চমকিত বিদ্যুতের মতো চমকাচ্ছে, আবার ঝরে যাচ্ছে। সুতরাং ওই যে বললাম, ওই তিনটি উপদেশ, ভালোবাসা তার মধ্যে সব একান্ত একটি বড় বিষয়। দরদ এবং ভালোবাসা না থাকলে সঙ্গীতে কোনোদিন স্থায়িত্ব পাওয়া যায় না। আপনি আপনার উত্তরসূরি মানে আপনার সন্তান এই জগতে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমি যদি ভুল না করি, আমি তার গান শুনি মাঝে মাঝে। তার প্রতি আপনার মানে ইয়েটা কিরকম, মানে উপদেশটা বলতে পারি, উপদেশ কি? আর তার নিয়ে আপনার ভাবনা কি, সে কত দূর? আপনি যে আজও ফেরদৌস শহীদ। আমার একটা বিশ্বাস যে ওকে আমি যেটা দেখেছি অটোমেটিক, সেটা হলো আল্লাহ প্রদত্ত যেটা, সেটা হলো ও কিন্তু সঙ্গীতের প্রতি অনেক নিষ্ঠাবান একটি সঙ্গীত শিল্পী আমি বলবো। এই জন্য সে তো গানের সঙ্গে সঙ্গে সে সৃষ্টি ধর্মেতেও, সে সুর সৃষ্টিতেও সে লেগে আছে। ওটাতেই বেশি আমি তার দক্ষতা দেখি। তবে আমার মনে হচ্ছে যদি নিজেকে বুঝে, সৎভাবে থেকে, ভালোবেসে, সঙ্গীতকে ভালোবেসে এগোতে পারে, আমার মনে হয় ও বহুদূর যাবে। বাকিটা আল্লাহ দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য এবং বিপুল টকে সময় দেওয়ার জন্য। আমরা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস শহীদের কথা, তার সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এবং এখন তিনি গ্রামে বসেও সঙ্গীতের চর্চা করেন, রেকর্ড করেন, সেই গল্পগুলোই শুনছিলাম। এই পর্যন্ত আজকে। নিশ্চয়ই আবার আরেকদিন আপনাদের সামনে হাজির হব ফেরদৌস শহীদকে নিয়ে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং বিপুল ভাই, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।